যাই হোক, এবারে রাধা মাধবের আশীর্বাদ নিয়ে তবেই নেক্সট ট্রিপটা প্ল্যান করলাম। হ্যাঁ, আমার কাজের ট্রিপ। তো আমাদের গ্রামে প্রত্যেক বছর 32 প্রহর ধরে মানে 4 দিন ধরে হরিনাম হয়। এখানে যে ভদ্রলোককে আপনি দেখছেন যিনি আরতি করছেন, তিনি হচ্ছেন আমার বাবা। তো আমাদের এই হরিনামের এই বছর 132তম বছর পূর্ণ হলো। আপনারা যদি এটার আরও ক্লিপস চান, আরও ভিডিও চান, আমি নেক্সট ভিডিও আনতে পারি, আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু বেরিয়ে গেছি আমার কাজের জন্য। এইবারে আবারও আমাকে ভুবনেশ্বরেই যেতে হয়েছিল আমার কিছু পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার জন্য। তো যাই হোক, আমি বেরিয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন মা ফ্লাইওভার ধরে এগিয়ে যাচ্ছি আমি এয়ারপোর্টের দিকে। তো ডিপার্চারের দিকেই আমি যাচ্ছি, আমার গাড়ি এগোচ্ছে সেই দিকেই। রাস্তায় খুব একটা জ্যাম পাইনি, কারণ আমি দুপুরের টাইমেই বেরিয়েছিলাম অ্যান্ড আমার ফ্লাইটটাও দুপুরের টাইমেই ছিল। তো এটা খুবই মানে তাড়াহুড়ি করে একটা ডিসিশন নেওয়া এবারের আমার ট্রিপটা, কারণ সাডেনলি একটা কাজ আমার পড়ে যায় অ্যান্ড সাডেনলি সেটার জন্যই আমাকে তড়িঘড়ি করে টিকিট কেটে আমাকে ভুবনেশ্বরের দিকে এগিয়ে যেতে হয়, রওনা দিতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় পৌঁছেই গেছি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্ট। তো আমি লাস্ট টাইম আপনাদের সবাইকে বলেছিলাম যে ডিজি যাত্রা অ্যাপটা ইনস্টল করে নেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট যখন আমরা ফ্লাইটে ট্রাভেল করি। হ্যাঁ, আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ওয়ান টাইম আমাদেরকে লগ ইন করতে হবে আমাদের আধার কার্ড ইউজ করে, অ্যান্ড দেন এভরি টাইম আমরা যখন ফ্লাইটে যাতায়াত করব, জাস্ট আমাদের বোর্ডিং পাসটা আমরা যদি আপলোড করে দিই, তারপরে কিন্তু আমাদের আলাদা করে লাইন দিয়ে বাইরে চেক ইনের জন্য ওয়েট করতে হবে না। আধার কার্ড দিয়ে দেখিয়ে সিকিউরিটিকে ওইভাবে চেক ইন করতে হবে না। আমরা জাস্ট ডিরেক্টলি এই জায়গাটায় যেতে পারি, গিয়ে ডান দিকে একটা বারকোড স্ক্যানার আছে, সেখানে আমরা ওই ডিজি যাত্রা অ্যাপটা ওপেন করে ওখানে যে বারকোডটা আছে ওটা জাস্ট স্ক্যান করেই আমরা এন্ট্রি করে নিতে পারি। অ্যান্ড ভেতরে সিকিউরিটি চেক ইনের ক্ষেত্রেও আলাদা করে ডিজি যাত্রার লাইন থাকে। তো এইবারেও অ্যাজ ইউজুয়াল আমি আমার লাগেজ এক্সট্রা করে কিছু দিইনি, মানে চেক ইন লাগেজ আলাদা করে আমার কিছু ছিল না, যে কারণে আমি সেটা ড্রপ করিনি। আমি ডিরেক্টলি সিকিউরিটি চেক ইনের দিকেই চলে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডিজি যাত্রার জন্য অ্যাকচুয়ালি সিকিউরিটি চেক ইনের আলাদা একটা লাইন থাকে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যেখানে আবারও বলছি আমাদের আলাদা করে কাউকে কোনো সিকিউরিটিকে বোর্ডিং পাস বা আধার কার্ড দেখাতে হয় না। দেখুন, জাস্ট এই সামনে কিউআর কোড স্ক্যানারে স্ক্যান করলেই হয়ে যায়। স্ক্যানটা কিন্তু বাইরে একবার করলেই হয়, তারপর থেকে জাস্ট আপনার ফেসটা রেকগনাইজ করবে ক্যামেরা অ্যান্ড আপনারা এন্ট্রি করে নিতে পারবেন। তো এই যে আমি সিকিউরিটি চেক ইন করে নিয়েছি, এবার আমি এগোচ্ছি আমার গেটের দিকে। গেট নাম্বার ছিল আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, সেটা আমি ভিডিওতে আগে দেখিয়ে দিচ্ছি। তো আমার গেট নাম্বার ছিল 20। তো আমি ওয়েট করছিলাম কখন ফ্লাইট দেবে, অ্যান্ড আই থিঙ্ক ফ্লাইট ডিলে ছিল না সেবার। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিগোর ফ্লাইট আমি চেক ইন করে উঠে গেছি অ্যান্ড আমার জিনিসপত্র রেখে দিয়েছি, ওয়েট করছি এবার কখন আমার ফ্লাইটটা ডিপার্চার হবে। তো এই যে বাট হ্যাঁ, আরও একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা মজার জিনিস অ্যাকচুয়ালি। তো এবারে আমি কোনো উইন্ডো সিট বা আইল সিট পাইনি, যে কারণে আমার মনটা একটু খারাপই ছিল। তো আমি ভাবছিলাম যে কাশ এরকম হতো কি ওই দুটো সিটে কোনো প্যাসেঞ্জার না আসে। যখন থেকে বোর্ডিং স্টার্ট হয়েছিল আমি তখন থেকে মনে মনে এটাই ভাবছিলাম। আর ভগবান হয়তো ওই দিন খুব ভালো মুডে ছিলেন, যে কারণে উনি আমার কথাটা শুনে তথাস্তু বলেছিলেন। একটার জায়গায় দুটো দিয়ে দিয়েছেন, আমাকে ডাবল খুশি দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে কি আমার দুই পাশেই কোনো প্যাসেঞ্জার সেই ফ্লাইটে ছিল না। তো আমি পুরো জায়গাটা, পুরো ওই রোটা ইউজ করেছি ভালো মতো, আমার ব্যাগস রেখেছি, এভরিথিং আমি ওভাবে প্রায় মোটামুটি ভালোভাবে ইউজ করে নিয়েছি। তো যাই হোক, ফ্লাইট টেক অফ করে নিয়েছে অ্যান্ড এটা হচ্ছে কি বাইরের ভিউ, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগে ফ্লাইট থেকে বাইরের ভিউটা যখন মেঘ দেখা যায়। তো যাই হোক, আমি জল নিয়েছিলাম, জলের কাপে এই কোডটা আমি দেখলাম, তো আমি ভাবলাম সবাইকে শেয়ার করে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ফাইনালি আমি খুশিই ছিলাম যে আমার দুই পাশেই কোনো প্যাসেঞ্জার ছিল না। তো দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি এটা ভুবনেশ্বরে। ফ্লাইট প্রায় ল্যান্ড করবে এরকম সিচুয়েশন। তো যাই হোক, ফাইনালি ভুবনেশ্বর আমি পৌঁছে গেছি। এই যে এয়ারপোর্ট, আমি যেহেতু কোনো লাগেজ দিইনি, লাগেজ ড্রপ করিনি, যে কারণে আমি কোনো বেল্টে গিয়ে আমি ওয়েট করিনি,
আমি ডিরেক্টলি বেরিয়ে গেছি। এই যে লোকটা খুবই বিরক্ত হয়ে কিছু একটা দিচ্ছে, না আমাকে কিছু দিচ্ছে না, আমার ড্রাইভারকে দিচ্ছে স্লিপটা। অ্যাকচুয়ালি ও পার্কিংয়ে ছিল, আমার উবের ড্রাইভার, তো সেই জন্য উনি ওনাকে পার্কিং থেকে যখন বেরিয়ে যায় তখন ও একটা স্লিপ দেয় না এয়ারপোর্টে, তো সেটাই ওকে দিচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম রেগে মেগে আমাকেই কিছু বলছে নাকি, বাট না, সেটা না। তো আমি আগেই সবাইয়ের সাথে শেয়ার করেছিলাম, ভুবনেশ্বরের রাস্তা কিন্তু খুব ক্লিয়ার, খুব ক্লিন, অ্যান্ড ওখানে সেরকম খুব হেভি ট্রাফিক আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি। এই যে সামনে দেখা যাচ্ছে সিদ্ধিবিদাতা গণেশ, ওনার মূর্তি। তো ফাইনালি দেখুন আমার আগের সেম হোটেলে আমি চলে এসেছি আবার, দ্য ক্রাউন। তো এইবারে ফাইনালি প্রথমবার আমি দ্য ক্রাউনে উবের নিয়ে ঢুকেছি, মানে 4 হুইলার কোনো কার নিয়ে ঢুকেছি, অটো করে ঢুকিনি। তো ঢুকতে ঢুকতে দেখি একজন লোক পিৎজা ডেলিভারি করতে এসছে। আমি ভাবছিলাম কি এটা আমার জন্য নাকি হোটেল থেকে আমার জন্য আলাদা করে অ্যারেঞ্জ করেছে নাকি, যে আমি এই টাইমে আসবো আমার জন্য পিৎজা দিয়ে আমাকে ওয়েলকাম করবে। তারপরে দেখলাম না, ওখানে একজন লেডি ছিলেন যিনি অর্ডার করেছিলেন। তো এইটা হচ্ছে গিয়ে আমার রুম এইবারের। তো এবারে আমি একটু সারপ্রাইজ হয়েছি, আমি যখন এন্ট্রি করি আমাকে পিৎজা তো দেয়নি, বাট এই ছোট ছোট পেস্ট্রি কাম সুইট আমাকে ওরা দিয়েছিল। অ্যান্ড এই সমস্ত জিনিস এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাকে ওরা ওয়েলকাম গিফট হিসেবে এইবারে দিয়েছিল, যেটা দেখে আমি খুবই খুশি হয়ে গেছি। আই ডোন্ট নো, বাট আমি ওদেরকে আলাদা করে থ্যাঙ্কসও জানিয়েছি আমাকে ওই জিনিসপত্রগুলো গিফট করার জন্য। তো আমি রুমটা চেঞ্জ করেছিলাম কারণ ওটার ভিউটা, বাইরের ভিউটা আমার খুব একটা ভালো লাগেনি। তো এই সুইমিং পুলওয়ালা ভিউওয়ালা আমি রুমটা নিয়েছি। আপনারা দেখে বলুন কেমন লাগলো, আমি চেঞ্জ করে ঠিক করেছি কিনা। কারণ ওটার বাইরে আম গাছ ছিল, আর আমার বাড়ির আশেপাশে আমি অনেক আম গাছ দেখি, তো ওখানে গিয়ে আলাদা করে আম গাছ দেখার কোনো মানে হয় না, তাই না? তো এই যে দেখা যাচ্ছে ওরা যে আমাকে পেস্ট্রি কাম সুইট যেগুলো দিয়েছিল সেগুলো আমি খেয়ে এনজয় করতে করতে তারপরে ডিনার করে নিয়ে আমি ঘুমিয়ে যাই। তো তারপরে হচ্ছে কি, এটা পরের দিন সকালে আমি যখন জিম করতে গেছিলাম। তো ভিডিওটা এইভাবে নেওয়ার জন্য সরি, আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, আমার ভিডিওটা অন্যভাবে নেওয়া উচিত ছিল, আমি ইউটিউবে ছাড়বো বলে। তো যাই হোক আমি জিমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ওই হোটেলের জিম। তো ফেরার পর আমি জিরা অ্যান্ড মৌরি ভেজানো জলকে আবার বয়েল করে সেটাকে আমি খেয়েছিলাম। তারপর আমি অর্ডার করেছিলাম সিজার স্যালাড, চিকেন সিজার স্যালাড। তো দেখতেই পাচ্ছেন আমি কত হেলদি লাইফস্টাইল লিড করছি এখন। আমার নিজেরই ভেবে খুবই ভালো লাগে যখন আমি সব জিনিসপত্র খাই, কোনো গিল্ট ফিল হয় না। তারপর এটা থেকে কি মনে হচ্ছে এতক্ষণ ধরে হেলদি খেলো, তারপরে ও কি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক? না, একদমই নয়, এটা হচ্ছে ওজিভার গ্লুটাথায়ন ড্রিঙ্ক। তো যাই হোক, তারপরে আমি আবার আমার লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম। এবার দেখা যাক লাঞ্চে আমি কী কী অর্ডার করেছি। একদম হেলদি জিনিসপত্র, মিষ্টি রুটি অ্যান্ড তার সাথে ঘরের স্টাইলে বানানো, হোম স্টাইলে বানানো চিকেন। সো যাই হোক, সেসব খাওয়ার পর তারপর আমি কাজে বেরিয়ে গেছিলাম। তারপর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে আমি অর্ডার করি আমার ডিনার কাজ থেকে ফিরে এসে। তো ডিনারটা আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম, অ্যান্ড ডিনারে আমি স্যুপ অর্ডার করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন স্যুপটা ওরা এইভাবে সার্ভ করে গেছে। তো তারপর আমি ওটা বাউলে ঢেলে নিয়েছিলাম। স্যুপটা খুবই সুন্দর ছিল, খুবই হেলদি ছিল, খুবই লাইট ছিল, খেয়ে আমার একটু গিল্ট ফিল হয়নি। অ্যান্ড আমি এখন সেরকমই খাবার খেতে মোস্টলি প্রেফার করি, যে খাবারগুলো খেয়ে আমার অ্যাটলিস্ট গিল্ট ফিল না হোক। তো যাই হোক, এটা ছিল রাত্রিবেলা আমার রুম থেকে রুমের বাইরের ভিউটা। আপনারা সবাই দেখে নিন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকালে। তো অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই আমার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমার প্যাকেজের সাথে। আমি কোনো দিন খেতে পেরেছি সেই ব্রেকফাস্ট, আদারওয়াইজ আমাকে রুমে অর্ডার করে নিতে হয়েছে। তো এদিন ফাইনালি আমি খেতে পেরেছিলাম আমার ব্রেকফাস্ট, যেটা আমার প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো যাই হোক, তারপর আমি রেডি হয়ে আবার কাজে চলে গেছিলাম। তো কাজ থেকে ফেরার পর এটা হচ্ছে গিয়ে বিকালের দিকে। তো আমি এসে আবারও আমি এত অবসেসড হয়ে গেছি আমার রুমের বাইরের এই ভিউটাতে। তো আমি বারবার আপনাদের সবাইকে দেখাচ্ছি বাইরের ভিউটা। তো যাই হোক, তারপর সেদিন ডিনারে আমি অর্ডার করেছিলাম কিনোয়া খিচুড়ি। এটা হঠাৎ করে আমি ইনস্টাগ্রামে একটা কোনো রেসিপি দেখছিলাম, দেখতে দেখতে আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমার কি মাথায় গেল, আমি ওদেরকে বলি, অ্যান্ড ওরা সেটা বানিয়ে দিয়ে দিয়েছিল। তারপর পরের দিন সকালে জিম করতে যাওয়ার সময় দেখি এসব কি হচ্ছে আমার হোটেলের ওই গার্ডেনটাতে। যাই হোক, সেটা আমি তখন সেই মুহূর্তে বুঝতে পারিনি। তারপর আমি আমার জিম স্টার্ট করে দিয়েছিলাম। এবারে কিন্তু আমি ভিডিওটা একদম প্রপারলি নিয়েছি আমার জিমের।
তো দেখুন এটা হচ্ছে গিয়ে জিমের সেট আপ ওই হোটেলে, দ্য ক্রাউন হোটেলে। খুবই সুন্দর সেট আপ, সেরকম কোনো ভিড় ছিল না। ভিড় কি বলবো, কেউই ছিল না, আমি একাই জিম করছিলাম, আমি একাই ওয়ার্কআউট করছিলাম। এই যে দেখুন, এই ক্ষেত্রে আই এম সরি, এই ক্ষেত্রে অ্যাগেন আমি ওইভাবে ভিডিওটা নিয়েছি, আর এই ক্ষেত্রে পসিবল ছিল না, কারণ কেউই ছিল না দেখো আমি বলবো যে একটু ভিডিও নিয়ে দিন দাদা বা দিদি। তো যাই হোক, আমি আমার ফোনটা সাইডে রেখে আমার এক্সারসাইজ করার কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি ওই দিন অনেক কিছু এক্সারসাইজ করেছিলাম, অ্যান্ড আমার মাথায় বারবার এটাই চলছিল, বাইরে যে অত ডেকোরেশনস হচ্ছে, তো ওখানে কি হবে, আজকে তো নিশ্চয়ই কিছু একটা হবে হোটেলে। তো আমি বারবার ওটাই ভাবছিলাম, ওটাই আমার মাথার মধ্যে ঘুরছিল সারাক্ষণ ধরে। তারপর আমি দেখি ফ্রিজে ওরা ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দিয়েছে। আমার দেখে খুবই ভালো লাগলো, নেকি আর পুচপুচ। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওয়ার্কআউট শেষ করে আমি ডিটক্স ওয়াটারটা নিয়ে খেয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, দেখুন এখানে একটা স্টেজ মতো ওরা বানিয়েছে হোটেলের ভেতরেই, ওই গার্ডেন যেটা রয়েছে সুইমিং পুলের পাশে। তো যাই হোক, ওটা আমি নিয়ে পরে ভেবে আমি চলে গেলাম, কারণ আমার কাজে বেরোতে হতো। তো যাই হোক, এখানে দেখুন আমি আবার সিজার স্যালাড অর্ডার করেছি, বাট এবারে চিকেন নয়, ভেজ সিজার স্যালাড অর্ডার করেছিলাম, তার সাথে স্ক্র্যাম্বলড এগ। তো কম্বিনেশনটা কেমন ছিল সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপরে আমি বারবার দেখতে থাকছিলাম যে ওখানে কাজটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওখানে কি হচ্ছে। তো আমি এটাও দেখছিলাম যে ওখানে হোটেলের অনেকজন স্টাফ দাঁড়িয়ে কিছু একটা ডিসকাশন করছে, কিছু একটা সিরিয়াস ডিসকাশন, দেখে তো তাই লাগলো। তো যাই হোক, আমি তারপর কাজে বেরিয়ে গিয়েছিলাম। তারপর কাজ থেকে ফেরার পথে আমি যাই লিঙ্গরাজ মন্দিরে। এখানে যাওয়ার জন্য আমি কবে থেকে ভাবছি যাবো, বাট যাই হোক, যতক্ষণ না উনি টানবেন, যতক্ষণ উনি ডাকবেন, আমরা কোনোভাবেই যেতে পারবো না ওনার দর্শন করতে। তো এবার সেই দিনটা ফাইনালি এসে গেছিলো, যখন আমি দর্শন করতে ফাইনালি পেরেছিলাম। তো যাই হোক, এই যে লিঙ্গরাজ মন্দিরের গেট দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি। এখানেও কিছু একটা মনে হয় অনুষ্ঠান হওয়ার ছিল বা হয়ে গেছে। তো এখানে বাঁশ টাস ওইভাবে বেঁধে রাখা রয়েছে। এটা হচ্ছে মন্দিরের বাইরে। তো মন্দিরের ভেতরে তো একদম মোবাইল নিয়ে অ্যালাউড নয়, তো আমি মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে পারিনি। তো এটা হচ্ছে বাইরে আমি যখন বেরিয়ে চলে এসেছি, তারপর আবার ফেরার পথের ভিডিওটা। তো দর্শন করেছি বাবাকে ভালোভাবে, এটাই আমার কাছে অনেক। তো তারপর ফিরে এসে দেখি হোটেলে এখানে অনেকজন লোক এসে, এখানে জেমিসনের একটা কাউন্টার রয়েছে, অ্যান্ড অনেক লোক মোটামুটি ঘোরাঘুরি করছে। তো আমি ফাইনালি রিসেপশনে জিজ্ঞেস করাতে জানতে পারি যে ওখানে একটা আজকে পার্টি অর্গানাইজ করা হয়েছে, তো এখানে ডিজেও থাকবে। তো আমি চাইলে আমিও ওখানে যেতে পারি, বাট আমি সারাদিন কাজ করার পর আমার সত্যিই আর মন চাইনি যে আমি আবার গিয়ে কোনো পার্টি বা এরকম কিছু অ্যাটেন্ড করব। আর ডেফিনেটলি আমি একা গিয়েছিলাম, তো আপনারাই বলুন, একা গিয়ে কি ওই সব পার্টিতে মজা আসতো? কেউ সাথে থাকলে অ্যাটলিস্ট তার সাথে কথা বলতে পারতাম, আলোচনা করতে পারতাম। আমি ইভেন ওখানে দেখেছি সবাই যারা গেছে তারা সবাই মোটামুটি কেউ অ্যাটলিস্ট তাদের সাথে রয়েছে। আমার মতো তো সবাই আর কাজের জন্য যায়নি। লোকে ভাবে যে আমি ঘুরতে যাই, কাজ করি কোথায়, বাট অ্যাকচুয়ালি তা নয়। আমি এখানে ওখানে ট্রাভেল করে বেড়াই, কিন্তু তার সাথে আমাকে কাজও করতে হয় ডেফিনেটলি। হ্যাঁ, কাজের সাথে সাথে আমার বিভিন্ন জায়গায় ঘোরাটাও হয়ে যায়, এটা কিন্তু সত্যি। এটার জন্য আমি খুবই ব্লেসড, আর এটার জন্য আমি ভগবানকে অলওয়েজ বলি যে আপনি আমার ওপর এতটা দয়া, এতটা আশীর্বাদ করেছেন, যে কারণে আমি কাজ করতে করতে আমি ঘুরেও নিতে পারি। তো যাই হোক, আমার এটা খুবই ভালো লাগে, বিকজ আই লাভ মাই প্রফেশন, আই লাভ মাই ওয়ার্ক। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পার্টি তো মোটামুটি জোর কদমে শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে, নাচানাচি করছে। ওইসব দেখতে দেখতে তারপরে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেছি। এটা হচ্ছে পরের দিন সকাল, যখন আমি আমার বাড়ি ফিরবো। তো আমি আমার ফ্লাইটের জন্য আমি প্রায় বেরিয়ে গেছি। সেদিন ওখানে বৃষ্টি হয়েছিল, তো আমি ফ্লাইট ধরার জন্য ভুবনেশ্বর এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে গিয়ে টাটা করার পালা ভুবনেশ্বরকে। এবার আরও একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমি লিঙ্গরাজ মন্দিরে যে দর্শন করতে গিয়েছিলাম, সেখানে আমি নারকেল পেয়েছিলাম প্রসাদ হিসেবে। তো সেই নারকেলটা পুরো গোটা আমরা কিন্তু নিয়ে ট্রেনে ট্রাভেল করতে পারি না। আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে ওটাকে ভেঙে নিয়ে যেতে হবে। অ্যান্ড অলসো আমার ব্যাগ, আমি ওখান থেকে কিছু শ্যাম্পু কিনেছিলাম, শ্যাম্পুর বটল ছিল যেগুলো অনেক 150 মিলিলিটারের বেশি ছিল, যে কারণে এগুলোকে আমাকে লাগেজ চেকিনে দিয়ে দিতে হয়েছিল। আমি হ্যান্ড লাগেজে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, এটা ছিল আমার এইবারের মতো ভুবনেশ্বর ট্রিপ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।